কলেজে। তোহা এতক্ষণ সবই শুনছিল। তিহানের ব্যস্ততা যে খুবই বেশি সেটাও বুঝতে পেরেছে সে। শুধু রেজাল্ট শিটটা নিয়ে চলে আসবো। আপনার দেরি হয়ে গেলে সমস্যা নেই, আমি রিক্সা করে ফিরতে পারবো। তিহান উত্তর দিল না। গাড়ির স্পিড বাড়িয়ে তুলনামূলক জলদি ড্রাইভ করতে লাগলো। মেয়েটার চোখ মুখ শুকিয়ে গেছে, হয়তো রেজাল্টের ভয়ে। যদিও মুখে কিছু বলছে না, তবুও সে বুঝতে পারছে রেজাল্ট যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় তবে আর নিজেকে সামলাতে পারবে না তোহা। দেখা যাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সেজন্যই ড্রাইভার আঙ্কেলকে না পাঠিয়ে সে নিজেই এসেছে। গাড়ি থামে কলেজের সামনে। তিহান নেমে তোহার পাশে দরজা খুলে দেয়, তাকে নামিয়ে ঘড়ি দেখে বলে, যা, আমি অপেক্ষা করছি, ভয়ের কিছু নেই। তোহা মলিনভাবে হাসলো, বলল, বলে আর অপেক্ষা করলো না সে। গেট পেরিয়ে স্টুডেন্টদের ভিড়ের মাঝে আড়াল হয়ে গেল। পুরো ক্লাসের মধ্যে অষ্টম পজিশনে আছে তোহা। রেজাল্ট তাকে হাতে দিয়ে হাসলো শিরিন ম্যাম। তোহাও উত্তরে মুচকি হাসলো। ভেতরের খুশিটা ভেতরেই চেপে রেখে ম্যামকে সালাম দিয়ে বেরিয়ে যেতে নিলেই উনি বললেন, সে কি, তুমি এখনই চলে যাবে? প্রিন্সিপাল স্যার এসে তো টপ 10-এর ছাত্রীদেরই দেখতে চাইবেন, তোমাকে তো থাকতে হবে। ম্যাম, আমার একটু সমস্যা আছে, যেতেই হবে প্লিজ। করুণ স্বরে অনুনয় করে বলল তোহা। শিরিন ম্যাম একটু ধাতস্থ হলেন। মেয়েটার কিসের এত তারা? উপরন্তু তোহার করুণ চেহারার দিকে তাকিয়ে আর না করতে পারলেন না। নরম কণ্ঠে বললেন, আচ্ছা ঠিক আছে, যাও। তিহান ফোনে কথা বলছিল। তোহাকে বেরোতে দেখে দ্রুত কথা বলা শেষ করে ফোনটা কাটলো সে। তোহার চেহারায় এতটাও থমথমে না, তার মানে রেজাল্ট ভালোই হয়েছে। তোহা কাছে এসে দাঁড়ালো। তিহান হাত বাড়াতেই রেজাল্ট শিটটা তার হাতে ধরিয়ে দিল। তিহান একবার চোখ বুলালো। মেরিট নাম্বারটা দেখে নিয়ে মুচকি হেসে তোহার মাথায় দুবার হাত বুলিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে বলল, বস, আমার সাথে যেতে হবে একটু, এখন গাড়ি ঘোরালে আবার দেরি হয়ে যাবে অনেক। তোহা মাথা কাত করে সম্মতি জানিয়ে চুপচাপ গাড়িতে উঠে বসলো। তিহান আবারও ব্যস্ত হাতে স্টার্ট দিল গাড়ি। উদ্দেশ্য অফিস যাওয়া। 15 মিনিট যেতে না যেতেই গাড়ি পৌঁছালো অফিসের সামনে। তোহাকে গাড়িতে বসিয়ে রেখে তিহান ছুটলো উপরে। বিরস মুখে চেয়ে রইল তোহা। লোকটার এত ব্যস্ততা কেন? সব ঝামেলা আজকের দিনেই হতে হলো, তার রেজাল্টের দিনে। সেবার মাধ্যমিকের সময় সে যখন A+ পেল, সেদিন তাকে একটা ঘড়ি উপহার দিয়েছিল তিহান। সেই থেকে আজ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে কখনো তোহার হাত খালি ছিল না। ওই বিশেষ মানুষের দেয়া বিশেষ ঘড়িটা সবসময় তার হাতে ছিল। কলম পেন্সিল নিতে ভুলে গেলেও ওই ঘড়ি পড়তে ভুল হতো না তার। তিহান ফিরে আসে মিনিট 5 পরই। তোহা তখন গাড়িতে একজোট ঘুমিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে তার আগেই তিহান সেখানে উপস্থিত হয়। তোহাকে গাড়ি থেকে নামিয়ে দরজা লক করতে করতে বলে, আমার দেরি হবে, এতক্ষণ গাড়িতে বসতে পারবি না, কষ্ট হবে তোর, উপরে চল। বলে তোহার হাত ধরে উপরে উঠল তিহান। কলেজ ড্রেস পরা তোহাকে দেখে অনেকে বাঁকা চোখে তাকালেও তিহানকে তার পাশে দেখে কিছু বলার সাহস পেল না কেউই। তাকে নিজের ক্যাবিনে নিয়ে বড় সোফাটায় বসালো তিহান। নিজের ফোনটা বের করে হাতে ধরিয়ে বলল, আমি পাশে মিটিং রুমে আছি, ভয় পাস না, আর কেউ আসবে না এখানে, নিশ্চিন্তে থাক। বলে আর দেরি করলো না তিহান। বেরিয়ে যেতে যেতে গেটের পাশে দাঁড়ানো মেয়েটাকে ঠান্ডা কণ্ঠে বলল, আমার কেবিনে যেন কেউ না ঢুকে, জিজ্ঞেস করলে বলবে আমি মানা করেছি। মেয়েটা আচ্ছা স্যার বলে মাথা নাড়ায়। এই তলার তত্ত্বাবধানে সে আছে। তিহানের ক্যাবিনে কে ঢুকবে না ঢুকবে বা কখন কোন ফাইল দিতে হবে সবই সেই দেখে। মিটিং শেষ হতেই হুড়মুড়িয়ে ক্যাবিনে ঢোকে তিহান। তোহা তখন কাত হয়ে ঘুমাচ্ছে। একপাশের বেনি সোফা ছাড়িয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। একটা হাত বেরিয়ে আছে সোফার বাইরে, সে হাতে ফোন ধরা। ইউটিউবের ভিডিও তখনও সশব্দে চলছে। প্রায় 1.5 ঘন্টা যাবৎ মেয়েটাকে একা রেখে মিটিংয়েই ভালো মতো মনোযোগ দিতে পারছিল না তিহান। তবুও এখন বেশ দায়মুক্ত লাগছে। এই একটা মিটিংয়েই যে কয়দিনের গোটা সমস্যার পাট চুকে যাবে একেবারেই ভাবেনি সে। এই মেয়েটা তার জন্য শুভ্রতা নিয়ে আসে সবসময়। সে পাশে থাকলেই সবকিছু শুভ্রতার আস্বাদনে ঢেকে যায়। তিহান নিঃশব্দে পা ফেলে এগিয়ে যায়। হাত থেকে ফোনটা নিয়ে ভিডিও অফ করে দেয়। কেবিনের একপাশের কাচের গ্লাস ভেদ করে দুপুরের রোদরশ্মির তেরছাভাবে তোহার চোখে মুখে ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে সূর্য নিজে তাকে আদরে চুম্বন করে যাচ্ছে চোখে মুখে। সূর্যের রাগী তেজও এই স্বর্গীয় সৌন্দর্যের কাছে হার মেনে নিজেকে মোলায়েম করে দিয়েছে। সূর্যটাও বোধহয় তার রাজকন্যাটাকে নিজের রাজ্যের সম্রাজ্ঞী বানাতে ইচ্ছুক। তিহান কপাল কুঁচকে তাকালো। কাচের সামনের মোটা পর্দাটা টেনে দিতেই সূর্যের আলো আর প্রবেশ করতে পারল না। এবার যেন তৃপ্তির হাসি হাসল তিহান। পরক্ষণেই হাসি থামিয়ে তোহার মাথায় কাছে বসে মাথাটা সযত্নে নিজের কোলের উপর তুলে নিয়ে অসন্তুষ্টি নিয়ে বলল, এই চরিত্রহীন সূর্যর সাহস কি করে হয় তোমার গাল ঠোঁট ছুঁয়ে দেয়ার? তুমি তো শুধু আমার প্রেমিকাকে ছোঁয়ার আগে ও আমার অনুমতি নিল না কোন স্পর্ধায়। এয়ার কন্ডিশনের হিমশীতল বাতাস ছড়িয়ে দিচ্ছে আনাচে কানাচে। রুম জুড়ে কৃত্রিম সুগন্ধির মন মাতানো সুঘ্রাণ।
তোহার ছোট নাগের ডগায় একটু একটু লালাভ আভা, বোধহয় অতিরিক্ত ঠান্ডার প্রভাবে। গোলাপি ঠোঁটজোড়া গ্রীষ্মের মরুর মতো রুক্ষ, দু ঠোঁটের মাঝখানে কিঞ্চিত ফাঁক। মাথাটা সযত্নে পড়ে আছে তিহানের কোলের উপর। তিহান তাকিয়ে আছে সম্মোহনী অবিচল দৃষ্টি। নিদ্রাপুরীর ঘুমন্ত মুখশ্রীর বর্ণনাতীত সৌন্দর্য গলে গলে পড়ছে তার সমস্ত কোল জুড়ে। মেয়েটাকে মানাচ্ছে এমনটাই, খুব বেশি মানাচ্ছে। মনে হচ্ছে এই কোলটা তার নিত্য প্রয়োজনীয় ঘুমানোর বালিশ। জিভ দিয়ে নিজের ঠোঁট ভেজালো তিহান, বৃদ্ধাঙ্গুল তোহার ঠোঁটে ছুঁইয়ে দিল নরমভাবে। তারপর এদিক ওদিক তাকালো। পাশের ছোট্ট ফুলদানি রাখার টেবিলটায় একটা পানির গ্লাস রাখা। লম্বা হাত বাড়িয়ে তা নিয়ে হাতের তর্জনের 1 ইঞ্চি পরিমাণ অংশ ডুবিয়ে 1 ফোঁটা পানি দিয়ে ভিজিয়ে দিল তোহার শুষ্ক ঠোঁট। গোলাপি ঠোঁটের রংটা যেন আরো একটু গাঢ় হয়ে উঠল। সেদিকটায় তাকিয়ে ঢোক গেল তিহান। নিজের পায়ে নিজে কুড়োল মারাটি কি তার উচিত হলো? ধূসর মনের দৃষ্টি সরে গেল তৎক্ষণাৎ। তোহা নড়েছে, হাতের আঙ্গুল কাঁপছে পুনরায়। মিনিট না পেরোতেই সে চোখ মেলল। নিভু নিভু পাপড়ি বারবার বুজে আসছে। পা দুটো প্রলম্বিত করে চোখ কুঁচকে শরীর টানা দিল তোহা। ঘুমন্ত ভাবটা একটু কমতেই সে ঘুরে গেল। দুহাতে তিহানের পেট জড়িয়ে ধরে মুখ লুকিয়ে জড়ানো কণ্ঠে বলল, পানি খাবো। পানির গ্লাস তিহানের হাতেই ছিল। সে বলল, উঠতে হবে তো। মুখটা পেটের আরো একটু গভীরে গুজে দিল তোহা। হাতের বাঁধনটা আরো একটু দৃঢ় করে ঘুমের শ্লেষ মাখানো কণ্ঠে বলল, না উঠে খাওয়া যায় না? গলায় ঠেকবে যে। কণ্ঠে আদুরে ধ্বনির রেশ টেনে বলল তিহান। তোহা অনাগ্রহ দেখালো। মুখ গুজে পড়ে রইল নির্বিকার চিত্তে। তার নিরুদ্দেশ অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে পিপাসায় কাতর হয়ে থাকা যেন প্রেমিকের কোল ত্যাগের চেয়ে অতি উত্তম। খানিকক্ষণ পর কোলে মাথা রেখেই সোজা হলো তোহা। তিহান আগে থেকেই মাথা ঝুঁকিয়ে তার দিকে চেয়েছিল। ফলস্বরূপ 4 চোখ মিলে গেল মুহূর্তেই। ঠোঁট প্রসারিত করে হাসল তিহান। তোহাকে টেনে তুলে পানির গ্লাস চেপে ধরল ঠোঁটে। ঢকঢক করে গিলল তোহা। দ্রুত খাওয়ার ফলে কয়েক ফোঁটা পানি সরল পথে গড়িয়ে গেল তার চিবুক ধরে। আরো গভীরে যাওয়ার আগেই তিহান ব্যস্ত ভঙ্গিতে তা মুছে দিতেই হাত বাড়ালো। ঠান্ডা হাতের কনকনে হৃদয় কাঁপানো স্পর্শ গলার কাছটায় পেতেই চমকে উঠল তোহা। তার গলাটা আবার শুকনো শুকনো লাগছে কেন? এতক্ষণ যে পানিগুলো পান করলো তা কি পাকস্থলী পর্যন্ত পৌঁছানোর আগেই ধূলিসাৎ হয়ে গেল? তিহান হাত সরানোর পূর্বেই সে তিহানের চোখে চোখ রেখে বলল, আপনি আমার পিপাসা বাড়িয়ে দিয়েছেন, আরো পানি লাগবে বোধহয়। কথাটা তিহানের বোধগম্য হলো আবার হলো না। বাম ভ্রু উচালো সে, তীর্যক কণ্ঠে বলল, কোন পিপাসা? তোহা আলতো করে মাথা ঠেকালো তিহানের বাহুতে। চোখ বুজে অকপটে উত্তর দিল, প্রেম পিপাসা। পানিতে মিটবে? জানি না। তোহার কণ্ঠে মেদুর ছোঁয়া। তিহান হাসল। উঠেছে, জগ থেকে আরো 1 গ্লাস পানি এনে তোহাকে খাইয়ে দিতে দিতে বলল, তোমার প্রেমিক সীমা অতিক্রম করতে অক্ষম। আর কটা দিন না হয় পানিতেই পিপাসা মিটুক। নীলরঙা আকাশে সাদা তুলির এলোপাথারি আঁচড়। মেঘগুলো আজ বড্ড আকৃতিহীন। সাদা নীলে মিলেমিশে একাকার হয়ে আছে হেমন্তের গগন। মিঠা আলোয় আলোকিত বিকেলের দিকে অগ্রসর হচ্ছে ঘড়ির কাঁটা। তিহান বসে আছে চেয়ারে, তার সামনে ল্যাপটপ। তোহা পর্দা সরিয়ে দিয়েছে, দুহাত কাঁচের উপর রেখে একাধারে চেয়ে রয়েছে রাস্তার দিকে। সূর্যের আলো পড়ছে না এদিকটায়। পড়লে হয়তো তিহান আর তাকে দাঁড়িয়ে থাকতে দিত না। গেটে ঠক ঠক শব্দ। তিহান সময় না নিয়ে উত্তর দিল, কাম ইন। তোহা ফিরে তাকালো। একজন যুবক ঢুকেছে দরজা খুলে। হাতের ফাইল আর পোশাক আশাক দেখে বোঝাই যাচ্ছে লোকটা অফিসের কেউ। দরজা ভিজিয়ে তোহার দিকে এক পলকে চোখ পড়তেই মাথা নামালো সে। মৃদু কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। তোহা অপ্রস্তুত হলো। তার থেকে বয়সে এত বড় লোক তাকে ম্যাম বলে সম্বোধন করছে, আবার মাথা নিচু করে সালাম দিচ্ছে। ব্যাপারটা একেবারেই দৃষ্টিকটু দেখালো। তবুও নিজেকে সামলে সালামের উত্তর দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। তিহান আর চোখে তোহাকে দেখে নিয়ে হাত বাড়িয়ে বলল, দাও নীরব, আমি দেখে দিচ্ছি। নীরব মুচকি হেসে ফাইলটা তিহানের হাতে দিয়ে নতমুখে চেয়ে রইল মেঝের দিকে। পাশে দাঁড়ানো মেয়েটাই যে তার স্যারের হবু বউ সে জানে। তিহান মনোযোগ দিয়ে পাতা উল্টালো। দেখা শেষে অভিজ্ঞ ভঙ্গিতে কলমদানি থেকে একটা কলম তুলে কোথাও একটা সাইন করে দিয়ে ঘড়িতে সময়টা পরখ করে বলল, তুমি তো আজকে হাফ ডে ছুটি নিয়েছো, সময় তো হয়ে গিয়েছে, এখনই বেরোবে? জি স্যার। আমার স্ত্রী আর মাধা কেমন আছে? ভালো আছেন স্যার? লাজুক হেসে উত্তর দিল নীরব। তিহানও হাসলো। তোহাকে উদ্দেশ্য করে বলল, ও হচ্ছে নীরব। তোমাকে একবার বলেছিলাম না আমার এক কলিগের বাচ্চা হয়েছে, মনে আছে?
তোহা যেন একটু লজ্জা পেল। সেবার তিহানকে হেসে হেসে ফোনে কথা বলতে দেখে কি একটা কাণ্ডই না করেছিল সে। মনে পড়তেই সে যথাসম্ভব নিচু গলায় বলল, মনে আছে। ম্যামকে নিয়ে একদিন বাসায় আসবেন স্যার। একবার আমাদের বাসায় এসেছিলেন না? তারপর থেকেই পুষ্পাতা প্রায় বলে আপনার কথা। তিহান মাথা নাড়িয়ে হা হতাশ করে বলল, আসবো নীরব, অবশ্যই আসবো। ব্যস্ততাটাই তো কাটছে না। নীরব বেরিয়ে যেতেই গট গট করে এগিয়ে আসলো তোহা। তিহানের হাতের কবজি টেনে ঘড়ি দেখে চোখ কপালে তুলে বলল, কত বেজে গেছে? আপনি আমাকে ফোন করেছিলেন? করেছিলাম, বলেছি তুই আমার সাথে আছিস, অফিস শেষ হলে একসাথে ফিরবো। রেজাল্টের কথা বলেছেন? বলেছি। খুশি হয়েছে আম্মু? হয়েছে। আপনি খুশি হননি? মুখ ফসকে কথাটা বলে দিল তোহা। বলে নিজেই কেমন যেন বুঁদ হয়ে রইল। তিহান প্রত্যুত্তর করল না। ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে চালাতে ফোন কানে তুলে নিল। কমলা রঙা মেঘের আড়ালে দীপ্তমান গোধূলি বেলা। সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম আকাশের কোল ঘেঁষে। মনোহরী দৃশ্য। কাঁচের দেয়ালের এপাশ থেকে মুগ্ধ নয়নে তা উপভোগ করছে তোহা। সে যখন প্রায় একটা ঘোরের মধ্যে আবিষ্ট হয়ে গেছে, তখনই পেছন থেকে কাছের উপর একটা স্বচ্ছ ছায়া ঘিরে ফেলল তার ছোট্ট দেহটাকে। তোহার ঘোর ভাঙল, ধ্যান কাটল। পেছন ফিরতেই শক্ত বুকটার সাথে ধাক্কা লাগলো। তড়িঘড়ি করে একটু পেছাতেই কাঁচের দেয়ালে পিঠ ঠেকলো। সোনালি রূপালি আলোর মিশেল রংটা তিহানের মুখের ওপর। চোখের ভাষাটা একটু ভিন্ন মনে হচ্ছে। ঠোঁটে হয়তো একটু হাসি আছে, তবে বোঝা মুশকিল। 2-3 দিনের শেভ না করা খোঁচা খোঁচা চাপদারি, গায়ের কফি কালারের শার্টের উপরে একটা বোতাম খোলা। তোহা আড়ষ্ট কণ্ঠে বলল, কি হয়েছে? তোহার বেনির বেশিরভাগ চুল জায়গা ছেড়ে বেরিয়ে গেছে। ঠোঁটটা এখন আবারও শুকনো। মেয়েটা লজ্জা পাচ্ছে। লজ্জা পেলে ওর চোখের পাপড়ি কাঁপে। চোখের নিচে কোলজুড়ে সেই কম্পমান পাপড়ির ঘন ছায়া পড়ে। কি অপূর্বই না দেখায়। তিহান ঝুঁকে গেল। তোহার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই মুচড়ে গেল তোহা। তিহানের শরীরের উষ্ণতা এই শীতল রোমটাকেও তপ্ত বানিয়ে ফেলছে। ক্ষণ ক্ষণ নিঃশ্বাসের শব্দগুলো নৈশব্দের মতো কানে বাজছে। মধ্যকার দূরত্বটা আরো একটু ঘুষল। তিহান তোহার গলার দুই পাশ দিয়ে হাত গলিয়ে একটা গাঢ় নীল পাথরের লকেট সমেত চেন হুক লাগাতে লাগাতে কানের কাছে ফিসফিসিয়ে বলল, তোমার উপহার। সূর্য ডুবে গেছে প্রায় অনেকক্ষণ। চারিপাশে এখন আলোকশূন্য সন্ধ্যার বিষণ্ণ বাতাসের আনাগোনা। তবে সেই বাতাসের ছোঁয়া তোহার মন অবধি পৌঁছাতে পারেনি। কিশোরী মনটায় আজ খুশি খুশি আমেজ। গাড়ির মিরর গ্লাসে ফুটে ওঠা প্রতিচ্ছবিটার মধ্যে আটকে রয়েছে মুগ্ধ আখি যুগল। তিহানের পরিয়ে দেওয়া গলার ছোট্ট লকেটটা গভীর নীলাভ রঙের, যে কারো দৃষ্টি আকর্ষণ করতে পুরোপুরি সক্ষম। পাথরের আকৃতিটা এক ফোঁটা গড়িয়ে পড়া পানির মতো। আধো তমরসায় বুকের ওপর এক টুকরো সমুদ্রের মতো জলজল করছে পাথরটা। তোহাকে নির্বিচ্ছিন্নভাবে আয়নার দিকে চেয়ে থাকতে দেখে মুখ খুলল তিহান। বলল, পছন্দ হয়েছে? তোহা দ্বিরুক্তি করল না। আর চোখে তাকিয়ে লাজুক হেসে মাথা নামিয়ে ফেলল। হাসলো তিহানও। খানিক বাদে গাড়ি ড্রাইভ করতে করতে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে আফসোস করে বলল, এই জিনিসটা দেওয়া উচিত হয়নি, বুঝলে? তোহা ভ্রুকুটি করল। কপালে ভাঁজ ফেলে অনুসন্ধিচ্ছু কণ্ঠে বলল, কেন? তিহান এবার বাঁকা হাসলো। চট করে ঘাড় ফিরিয়ে লকেটের উপর চোখ বুলিয়ে জ্বালাময়ী কণ্ঠে বলল, বেশিক্ষণ তাকিয়ে থাকলে তুমি আমাকে নির্লজ্জ বলবে। কিছুক্ষণ বোকা বোকা চাউনি দিয়ে অতপর কথাটা বুঝে যেতেই বিশ্রীভাবে মুখ কুঁচকে ফেলল তোহা। নড়ে চড়ে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে স্পষ্ট স্বরে বলল, ছি। বাসায় ফিরতেই আতিয়ার মুখোমুখি হয়েছে তারা। গেট খুলে তিহান আর তোহাকে দেখে সহাস্য মুখে ভেতরায় বললেও পর মুহূর্তে চোখের কোনায় সূক্ষ্ম ভাঁজ পড়ল তার। দৃষ্টি তোহার লকেটটায়। হাত বাড়িয়ে তা দেখে নিলেন তিনি। অতপর তিহানকে উদ্দেশ্য করে বললেন, ভারী সুন্দর তো, এবার জেদ করলো নাকি? আতিয়ার কৌতুকপূর্ণ স্বর আর বলার ঢং দেখেই রসিকতাটা বুঝতে পারল তিহান। আগে তোহাকে শাড়ি চুড়ি কিনে দিলে সবসময় সে বলতো, তিহু জেদ করেছে তাই কিনেছি। তার বলা কথাটা দিয়ে তাকেই জব্দ করার চেষ্টা করছে খালামণি। তিহান মাথা ঝুঁকিয়ে হেসে সহজ গলায় বলল, এবার আর জেদ করার সুযোগ দেয়নি খালামণি, জেদ করার আগেই কিনে দিয়েছি। তোহা বিস্ফোরিত নয়নে তিহানের মুখ ফানে চেয়ে থাকলো। এই লোকের মুখে কিচ্ছু আটকায় না। নিজের খালামণির সামনেও একরত্তি লজ্জা নেই। হুড়মুড় করে পার হয়ে গেছে আরো কয়েকটা মাস। ডিসেম্বরের প্রথম সপ্তাহ চলছে। তোহার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে 5 দিন আগে। কলেজ জীবনের সমাপ্তি হয়ে গেছে। এখন শুধু বাসায় পড়াশোনা করবে, আর তারপর 3 মাস পর উচ্চ মাধ্যমিক। শীতকালের প্রাদুর্ভাব ধীরে ধীরে বাড়ছে। আজকাল ভোরবেলায় কুয়াশায় আচ্ছাদনে ছেয়ে থাকে শহর। দিনের বেলায় সূর্যের রাজত্ব কম।
স্তূপীকৃত মেঘের বেড়াজালের দিনের আলো আর ডালপালা ছড়িয়ে দিতে পারে না। রাত্রি প্রহরে মোটা শীতের কাপড় না পরলে কাঁপুনি ধরে যায়। গুমোট বিকেলবেলায় গোসলে ঢুকেছে তোহা। সকালে ঘুম থেকে উঠতে পারেনি, দুপুর পর্যন্ত কম্বল গায়ে দিয়ে বেঘরে ঘুমিয়েছে। তাও ঘুমটা পুরোপুরি হয়নি। আরও কিছুক্ষণ ঘুমাতে পারলে 16 কলা পূর্ণ হতো, কিন্তু তার আগেই ফ্যানের আকস্মিক নষ্ট হয়ে যাওয়ায় তা আর পূর্ণতা পায়নি। শীতকাল হলেও ফ্যান আর কম্বল ছাড়া ঘুম হয় না তোহার। দুপুর থেকে মেজাজ খারাপ থাকায় ভেবেছিল আজ গোসলটা বাদ দিবে, কিন্তু বিকেল হতেই নোংরা নোংরা বোধ করায় তা আর করতে পারেনি। কলিং বেলের শব্দের তুমুল উপদ্রবে বিছানা ছেড়ে উঠে গেল তুর্য। তোহা গোসলে যাওয়ার আগে তাকে বলে গিয়েছে কেউ বাসায় আসলে যেন গেট খুলে দেয়। আতিয়া দরজা আটকে ঘুমাচ্ছে আর আরমান সাহেব বাসায় নেই, তাই তুর্যকেই যেতে হবে। দরজার বাইরে একটা অচেনা ছোকরা টাইপের ছেলের সাথে তিহানকে দেখে ভ্রু কুঁচকাল তুর্য। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে তিহান বলল, তিহুর ঘরে ফ্যান নাকি নষ্ট হয়ে গিয়েছে, খালামণি মিস্ত্রি ডাকতে বলেছিল। তুর্য ভদ্রতার সহিত সরে দাঁড়ালো। আজকে সকাল থেকে রুম থেকে বের হয়নি সে জানতো না তোহার ফ্যান নষ্ট হয়েছে। জানলে আর তিহানকে কষ্ট করতে হতো না, সে নিজেই মিস্ত্রি নিয়ে আসতো। তোহার রুমের সামনে যে একটু দাঁড়ালো তিহান। নক করার জন্য হাত বাড়াতেই তুর্য মুচকি হেসে বলল, তোহা গোসলে গেছে, ভিতরে যান, সমস্যা নেই। আস্তে করে দরজা খুলল তিহান। রুমে কেউ নেই ব্যাপারটা শতভাগ নিশ্চিত হতেই তুর্য আর ছেলেটাকে ঢোকার জায়গা দিল। বাথরুম থেকে পানি ঢালার শব্দ আসছে অনবরত। এই বিকেল বেলায় মেয়েটার কিসের গোসল? সর্দি জ্বর বাঁধাবে পরে। বিছানার উপর একটা টুল বসিয়ে তার উপর উঠে ফ্যানের যন্ত্রপাতি চালাচ্ছে ছেলেটা। তুর্য এটা ওটা এগিয়ে দিচ্ছে নিচে রাখা যন্ত্রপাতির ব্যাগটার থেকে। তিহান দাঁড়িয়ে আছে বাথরুমের দরজার পাশের দেয়ালে পিঠ ঠেকিয়ে, তার কঠোর দৃষ্টি ছেলেটার দিকে। কিভাবে কি করছে তাই তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। বাথরুমের ভেতরের পানি পড়ার শব্দ বন্ধ হতেই মস্তিষ্ক সচল হয়ে উঠল তার। ছিটকিনি খুলে দরজা ফাঁক হতেই সচকিত দৃষ্টিতে সেদিকে তাকালো তিহান। কয়েক সেকেন্ড তোহার সদ্য স্নান করা মুখ, পবিত্র মুখখানা আর স্নিগ্ধ ভেজা চুলগুলো দেখে নিয়ে দরজার হাতল আঁকড়ে ধরে গলা নামিয়ে অবরুদ্ধ কণ্ঠে বলল, এখন না, একটু পরে বের হ। তোহা হতবিহ্বল কণ্ঠে আশ্চর্য হয়ে বলল, পরে মানে? আমি কি বাথরুমে দাঁড়িয়ে থাকবো? বের হতে দিন। চোয়াল শক্ত করে চোখ রাঙালো তিহান। বলল, মানা করেছি না? নিভে গেল তোহা। বাধ্য মেয়ের মতো দরজাটা আবারও আটকে দিয়ে থ মেরে দাঁড়িয়ে রইল বাথরুমের ভেতর। ঘরে মিস্ত্রি এসেছে তা বুঝতে পেরেছে সে। ওয়াশরুমের ভেতর থেকেও সবই শোনা যায়, কিন্তু তাই বলে তাকে বেরোতে দিবে না তিহান। অদ্ভুত। প্রায় 10-15 মিনিট পর ঘরের ভেতরের পুরুষালী কণ্ঠস্বরগুলো থেমে গেল। দরজায় কান পেতে সে বুঝল মিস্ত্রি চলে গেছে। কিছু বলার আগেই তিহান দরজায় নক করে বলল, এখন বের হ। তোহা বের হলো। পরনের লাল রঙা কামিজ, গায়ে ওড়না নেই। জামার লাল ওড়নাটা বালিশের পাশে রাখা, খুব সম্ভবত ভেতরে নিতে যেতে ভুলে গিয়েছে। চুলগুলো এখনো ভেজা, গলা ভেজা, পানিগুলো মুক্ত দানার মতো আকর্ষণ করছে। তিহান বিছানায় বসেছে, চোখ মুখ স্থির। আপনি কি পাগল নাকি? বিরক্তির সুরে কথাটা বলে বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে গায়ে জড়ালো তোহা। চুলগুলো কানের পিছে গুজে তিহানের দিকে এগিয়ে আসতেই তিহান তাকে হাত টেনে পাশে বসিয়ে চুলে ডান হাতের 5 আঙ্গুল ডুবিয়ে দিয়ে বলল, তোমার ভেজা চুলে অন্য কারো নজর পড়বে তা আমি কি করে হতে দিই? ছেলেটা ফ্যান ঠিক করতে এসেছিল, আমার ভেজা চুল দেখতে নয়। তেতো কণ্ঠে বলল তোহা। তা ঠিক, কিন্তু তুমি ওর সামনে বের হলে ওর নজর তো তোমার উপর পড়তোই, তাই না? বলতে বলতেই তিহানের চোখ গেল তোহার গলার দিকে। তার দেয়া লকেটটা না দেখতে পেয়ে মুহূর্তেই দৃষ্টি সরু হয়ে এলো। শক্ত কণ্ঠে সে বলল, তোমার লকেট কোথায়? তিহানের হঠাৎ রাশবাড়ি কণ্ঠে চমকে উঠল তোহা। চোখ নামিয়ে আমতামতা করে ড্রেসিং টেবিলের দিকে হাত দিয়ে দেখিয়ে বলল, ওই যে খুলে রেখেছিলাম, সাবান পানিতে যদি নষ্ট হয়ে যায়। তিহান সাথে সাথে চুল থেকে হাত সরালো, আদেশসূচক কণ্ঠে বলল, নিয়ে আসো। তোহা চুপসে গেল পুরো দমে। তিহান যে রেগে আছে বুঝতে বাকি নেই। ধীর পায়ে উঠে গেল সে। লকেটটা এনে তিহানের হাতে না দিয়ে আড়ষ্ট কণ্ঠে বলল, আমি পরে নিচ্ছি, ভাইয়া এসে বলে কি ভাববে? কথাটা শেষ করার আগেই হাত থেকে লকেটটা নিয়ে একটানে তোহাকে বিছানায় বসালো তিহান। ভেজা চুলগুলো একপাশে এনে লকেটটা পরানোর জন্য কাছে ঝুঁকে গেল। হুক না দেখে তো আর আটকাতে পারবে না। মুহূর্তেই জমে গেল তোহা। তিহানের গাল তার কানের পাতা স্পর্শ করছে। নিঃশ্বাসগুলো ছড়িয়ে পড়ছে ঘাড়ের কাছটায়। তোহা আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই তিহান তাকে থামিয়ে দিয়ে প্রবল অধিকার নিয়ে বলে উঠল, আজ পরিয়ে দিচ্ছি, আর কখনো যেন খুলতে না দেখি। গোটা রাজধানী কুয়াশায় লেপ্টে আছে। ধোঁয়াটে সাদা পদার্থগুলো যেন পুরো শহরটাকে স্নান করিয়ে দিচ্ছে শীতের ঠান্ডা আলিঙ্গনে। পাখিদেরও ঘুম ভাঙেনি তন্দ্রাচ্ছন্ন ঢাকা শহর।
ফোনের রিংটোনে গভীর আরামের ঘুম ব্যাঘাতে ঘটে তুহার। গা ম্যাজম্যাজ করছে, গায়ের উপরে ভারী কম্বলটা সরিয়ে ওপাশ থেকে শরীর সায় দিচ্ছে না। ফোনের রিংটোন বেজেই চলেছে, অবিশ্রান্ত বিরামহীন।